হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার অনার্স এবং পাস, বিশেষ করে পাসের ক্ষেত্রে আমি বলবো যে পাসের ইউনিট 1 থেকে নেওয়া একটা টপিক, যেটা হচ্ছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। আমরা জানি নেচার অ্যান্ড স্কোপ মানে কি, প্রকৃতি এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি। নেচার হচ্ছে প্রকৃতি এবং স্কোপ হচ্ছে পরিধি। তো যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, আমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আমাদের জানা উচিত বা আমাদের জানা দরকার। তো দেখো, তোমাদের ইউজুয়ালি যেমন এক্সামে যে কোয়েশনটা আসতে পারে, এই কোয়েশন বা এই টপিক রিলেটেড, সেটা হচ্ছে যেমন ধরো ডিফাইন পলিটিক্যাল সায়েন্স, ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। মানে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও এবং এটাকে কি বলে যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। তো যেহেতু রাষ্ট্রবিজ্ঞান আমরা ফার্স্ট সেমিস্টারে আছি এবং পাশাপাশি আমাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ন্যূনতম ধারণাটুকু নিয়ে বা প্রাথমিকভাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে ধারণা নিয়েই আমাদেরকে আস্তে আস্তে কঠিন যে টাফ যেগুলো থিওরিটিক্যাল ব্যাপার আছে, কন্টেন্ট আছে, কনসেপ্ট আছে, সেগুলোর দিকে আমরা যাব। তো স্বাভাবিকভাবে আমাদেরকে এই বিষয়গুলো একদম প্রাথমিক পর্যায়ে এই বিষয় সম্পর্কে জানতে হবে বা জানা উচিত। আজকে আমি শুরুতে যে কথাটা বলবো যে দেখো, এটাতে প্রকৃতি এবং পরিধি আছে সম্পর্কিত আলোচনা। তো প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা আমি দুটো পার্টে করার চেষ্টা করব। দুটো পার্টে কেন বলছি, যে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং সেটা তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের বোধগম্য হবে। তো সেই পরিপ্রেক্ষিত থেকে আমি বলছি যে আজকে প্রথম পার্টে আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বা ডেফিনেশন, যাকে বলে ডেফিনেশন অফ পলিটিক্যাল সায়েন্স, এবং নেচার অফ পলিটিক্যাল সায়েন্স, সেটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগী হয়ে তোমরা ভিডিওটা দেখবে, শুনবে। তো যাই হোক, আমি শুরু করছি এইভাবে যে দেখো, রাষ্ট্রবিজ্ঞান আমরা 11-12 পড়েছি বা ছোট ক্লাসেও পড়েছি রাষ্ট্রবিজ্ঞান কি বা রাষ্ট্রবিজ্ঞান কোন বিষয় নিয়ে আলোচনা করে। তারপরেও একটু বিস্তারিতভাবে আমাদের, যেহেতু আমরা কলেজে পড়ছি, আমরা গ্র্যাজুয়েশন করছি, তো আমাদের এই বিষয়টা সম্পর্কে একটু ওয়াকিবহাল হতে হবে। তো দেখো, প্রথমত আমি বলব যে রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ, যদি আক্ষরিক অর্থে আমি বলি যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্রকে নিয়ে, রাষ্ট্রকে রাষ্ট্র সম্পর্কিত যে বিজ্ঞান, রাষ্ট্রকে রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে এমন বিজ্ঞান, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। যদি এটা জাস্ট একটা ধারণা, একটা মতামত, আমি বলছি, মতামত দিচ্ছি এটার অর্থকে ভেঙে। তো দেখো, এমনিতে আমরা জানি রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা প্রগতিশীল বিজ্ঞান। সমাজ বিজ্ঞানগুলোর মধ্যে, মানে এটা একটা সমাজবিজ্ঞানে যে সমস্ত বিজ্ঞানগুলোকে আমরা সমাজবিজ্ঞান হিসাবে গণ্য করি, সেই সমস্ত সমাজবিজ্ঞানের মধ্যে একটা অন্যতম বিজ্ঞান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এবং এই যে রাষ্ট্রবিজ্ঞানের উদ্ভব বা জন্ম, যেমন ধরো আমরা জানি যে আমরা আমাদের হ্যাঁ, আদিম অবস্থা থেকেই শুরু করে যদি আমরা বলি যে মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করত এবং একজোট হয়ে বসবাস করত, সেটারও অনেকগুলো কারণ ছিল। তো সেই কারণের দিকে আমি যাচ্ছি না। তো এই সংঘবদ্ধ হয়ে থাকার উম, যে যে অভ্যাস এবং সংঘবদ্ধ থাকা, সেটার মূলত একটা খুব সঠিক একটা অভিব্যক্তি হচ্ছে রাষ্ট্রের জন্ম হওয়া বা রাষ্ট্রের সৃষ্টি হওয়া। তো সেইভাবে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, রাষ্ট্রের জন্ম হয়েছে। রাষ্ট্রের জন্ম সম্পর্কিত বা রাষ্ট্রের যে উদ্ভব সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব আছে, আমরা পড়েছি ও পড়বো সামনে। আমি জাস্ট এটাই বলছি যে মানুষ সংঘবদ্ধ জীব, মানুষ সংঘবদ্ধভাবে যে বসবাস করত, সেটার পরিপ্রেক্ষিতে থেকেই মূলত রাষ্ট্রের বহিঃপ্রকাশ। তো দেখো, আমি যেহেতু বলেছি যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা প্রগতিশীল বিজ্ঞান, সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে এটাও একটা বিজ্ঞান, এটাই বিজ্ঞান হিসেবে গণ্য করা হয়। এবং আমরা যদি আরেকটু পেছন দিকে যাই, যে দেখো রাষ্ট্রবিজ্ঞান বা অনেক সময় রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতিকে একসাথে মিলিয়ে বা মিলিয়ে মিশিয়ে একাকার করে দেওয়া হয়, কিন্তু বাস্তবিক অর্থে আজকের সময়ে দাঁড়িয়ে, ইন প্রেজেন্ট এ কনটেক্সট, ইফ উই থিঙ্ক দ্যাট পলিটিক্যাল সায়েন্স ইজ ইকুইভ্যালেন্ট টু পলিটিক্স, ইটস অ্যাকচুয়ালি, ইটস নট সাচ, ইটস নট a true statement. It will not be a true statement because আজকের সময়ে আমরা দাঁড়িয়ে যেটা বুঝি বা যেটা বলি, যে একটা সময়ে ছিল যে রাষ্ট্রবিজ্ঞানকে রাজনীতির বা রাজনীতিকে রাষ্ট্রবিজ্ঞান, এই দুটোকে সমার্থক হিসাবে ভাবা হতো। কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু সেই কথাটা এই একইভাবে কিন্তু বলতে পারছি না বা বলতে পারবো না। কারণ এই দুটো, দিস টুজ আর টু কনসেপ্ট আর নট ইকুইভ্যালেন্ট, নট ইকুয়াল। এটা কেন, কিভাবে, সেটা আমি ধীরে ধীরে আলোচনা করছি। যে দেখো, তারপর আসছে যে দেখো, একটা সময়ে এই যে
অ্যা রাষ্ট্র বা রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান সবগুলো কনসেপ্টকে এক করে বা একটা সারিতে বেঁধে এটাকে আলোচনা করা হতো বা বোঝানোর চেষ্টা করা হতো। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে প্রাচীন গ্রিক রাষ্ট্রে যেটা আমরা বলব যে যদি ইফ উই লুক ব্যাক যে কিভাবে পলিটিক্যাল সায়েন্সের উদ্ভব হলো বা কিভাবে এই পলিটিক্স কিভাবে আসলো। দেখো এই রাজনীতি আমরা জানি। রাজনীতি কথাটার অর্থ হচ্ছে এই ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্স। সেই পলিটিক্স কথাটা কিন্তু গ্রিক শব্দ পোলিস থেকে এসছে। যে পোলিস কথাটার অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। ঠিক আছে? নগর রাষ্ট্র। তো সেই প্রাচীন গ্রিসে সেই নগর রাষ্ট্রের অস্তিত্ব আমরা দেখতে পাই। প্রাচীন গ্রিসে সেই নগর রাষ্ট্র ছিল। তো সেই পোলিস থেকে পলিটিক্স এসছে এবং পলিটিক্সের অর্থ আমরা জানি বাংলা প্রতিশব্দ হচ্ছে যে রাজনীতি, এবং সেই সময়ে সত্যিকার অর্থে সেই রাজনীতি বা যে পুলিশ যেটা, সেই পুলিশ কথার অর্থও কিন্তু বোঝানো হয়েছে কি? পোলিশ কথার অর্থ বোঝানো হয়েছে যে নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসের যে নগর রাষ্ট্রগুলো ছিল সেগুলোকে এইভাবে বোঝানো হয়েছিল বা বোঝানো হতো। তো দেখো এই রাজনীতি বা এটাকে কি বলে যে পুলিশ বা নগর রাষ্ট্রের কথা বললাম, সেটাতে কিন্তু কেন্দ্রীভূত কিন্তু নয়। রাষ্ট্রবিজ্ঞান সেটাতে কিন্তু কেন্দ্রীভূত নয়। কিন্তু সেই পরিপ্রেক্ষিত থেকে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব কি যে রাজনীতি হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত কোনো আলোচনা বা কোনো সিদ্ধান্ত গ্রহণ বা রাষ্ট্রের মানুষ সম্পর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণ। কারণ আমরা জানি যে নগররাষ্ট্র বা নগর নগর ম্যা নগরগুলোতে কোনো না কোনো সম্প্রদায় বসবাস করত। সেই সম্প্রদায় সম্পর্কিত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ বা সম্প্রদায়ের কার্যাবলী কিভাবে পরিচালিত হবে বা সম্প্রদায়গুলো কি ধরনের কাজ করে থাকে, সেই বিষয় সম্পর্কিত মূলত আলোচনা হচ্ছে এই পলিটিক্স বা রাজনীতি সেটা নিয়ে আলোচনা করে। সুতরাং আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে বা রাজনীতি হচ্ছে যে নগর রাষ্ট্র সম্পর্কিত, যে নগর রাষ্ট্রের যে সমস্ত কার্যাবলী বা যে নগর রাষ্ট্রের যে সমস্ত কার্য সম্পাদিত হতো সেই কার্যকলাপ সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণ। সেই পরিপ্রেক্ষিতে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে এইভাবে চিহ্নিত করতে পারি। এবং এই প্রসঙ্গে আমরা বলতে চাই বা বলা উচিত যে আমরা জানি এরিস্টটলের নাম শুনেছি। এরিস্টটল এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানকে মাস্টার সায়েন্স অফ অল সায়েন্সেস বলেছেন। মানে মাস্টার সায়েন্স হিসাবে সেটাকে তুলে ধরেছেন। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝলাম এতক্ষণ? আমরা বুঝলাম যে রাষ্ট্রবিজ্ঞানের উদ্ভব কিভাবে হলো এবং রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্রের যে জন্ম হওয়া সেটা সম্পর্কে বিভিন্ন তত্ত্বের অস্তিত্ব আছে। তত্ত্ব বিদ্যমান। কিন্তু অ্যা যেটার মূলত যে বহিঃপ্রকাশ যেটা ঘটেছিল রাষ্ট্রের সেটা হচ্ছে মানুষের সংঘবদ্ধভাবে বসবাস করার প্রবণতা থেকে। সুতরাং এইভাবে রাষ্ট্রের শুরু, রাষ্ট্রের জন্ম এবং পাশাপাশি আমি যেটা বলেছি আমরা দেখতে পেয়েছি যে গ্রিক শব্দ পোলিস থেকে পলিটিক্সের জন্ম, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে রাজনীতি, এবং সেই রাজনীতি বলতে যে সেই পুলিশ বলতে নগররাষ্ট্রগুলোকে বোঝানো হয়েছে, বলা হয়েছে, এবং সেই নগররাষ্ট্রে কোনো না কোনো সম্প্রদায় বসবাস করত। সেই সম্প্রদায়ের কিভাবে কাজ করত, সম্প্রদায়ের কার্যাবলী কী ছিল, কার্যকলাপ কী ছিল, সেই সম্পর্কিত যে আলাপ আলোচনা, সেই সমস্ত যে চর্চা সেটাই মূলত রাজনীতির কেন্দ্রীয় বিষয়ে পরিণত হয়েছিল এবং রাজনীতির কেন্দ্রীয় বিষয় হিসাবে সে অস্তিত্ব ছিল। তো এই হচ্ছে আমরা যদি বলি যে উম রা যদি এটাকে introductory পার্ট হিসাবে আমরা দেখি বা বলি তাহলে আমরা এতটুকুই বলব। তারপর আসছি ডিফাইন পলিটিক্যাল সায়েন্স, যেটা বলেছি যে দেখো পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, আমরা এটা জানি যে যে সিদ্ধান্ত রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা সম্পর্কিত কিন্তু কোনো বিধিবদ্ধ বা এটাকে কি বলবো যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে কিন্তু বিরূপ অনেক মতামত আছে, অনেক ডেফিনেশনস আছে, যেগুলো আমরা এক করে এখানে আলোচনা করলে আমাদের ক্লাসের টাইম অনেকটা হ্যাম্পার হয়ে যাবে। তোমরা সেটা তোমরা বইও পেয়ে যেতে পারো, পেয়ে যাবে। ইনফেক্ট পেয়ে যাবে। তারপরেও আমি বলব যে রাষ্ট্রবিজ্ঞান যে আমরা যে এটাকে কি বলে যে রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা কি হতে পারে, রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায়? দেখো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে। অনেক রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। একেকজন রাষ্ট্রবিজ্ঞানী একেক রকমের তাদের মতো করে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। তারপরেও পরিবর্তিত পরিস্থিতি এবং রাজনীতির রাষ্ট্রের কার্যকলাপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বা রাষ্ট্রবিজ্ঞানের এখতিয়ার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এটার একটা ডেফিনিশন বা এটাকে কি বলতে পারি যে একটা সংজ্ঞা দিতে পারি। তো আমরা এইভাবে বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞানের মধ্যে এমন একটা বিজ্ঞান যা কিনা রাষ্ট্র রাষ্ট্রের
বা রাষ্ট্র সম্পর্কিত যে রাষ্ট্রের যে কার্যকলাপ সেটা সম্পর্কে আলোচনা করে, রাষ্ট্রের রাষ্ট্র এবং রাজনীতির দার্শনিক সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে, তার প্রশাসনিক কার্যকলাপ বা পরিধি নিয়ে আলোচনা করে, তুলনামূলক রাজনীতি নিয়ে আলোচনা করে, তারপর ধরো যেমন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, তারপর ধরো আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা করে, তারপর প্রশাসনিক যেটা আমি বললাম প্রশাসনিক কাঠামো, প্রশাসনিক কার্যকলাপ বা কার্যাবলী নিয়ে আলোচনা করে, রাজনৈতিক তত্ত্ব নিয়ে আলোচনা করে, তারপর জনপ্রশাসন নিয়ে আলোচনা করে, তারপর তুলনামূলক রাজনীতি যেটা আমি বললাম প্রশাসনিক তারপর রাজনৈতিক তত্ত্ব নিয়ে আলোচনা করে, তত্ত্বের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করে। তো এই আলোচনা করে এবং যে আলোচনা করে যে বিজ্ঞানী সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। সুতরাং আমরা এ থেকে এটা বুঝতে পারছি যে রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা সমাজবিজ্ঞানের এমন একটা শাখা বা এমন একটা বিজ্ঞান হিসাবে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বলতে পারি, উল্লেখ করতে পারি যে বিজ্ঞান কিনা রাষ্ট্রের মধ্যে থাকা বা রাষ্ট্রের বাইরেরও অনেকগুলো বিষয় সেটার অন্তর্ভুক্ত এবং অনেকগুলো বিষয়ের দার্শনিক, অনেকগুলো বিষয়ের সাংগঠনিক দিক নিয়ে পর্যালোচনা করে সেটার তাছাড়া তুলনামূলক রাজনীতি নিয়ে আলোচনা করে, তুলনামূলক সরকার নিয়ে আলোচনা করে, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা করে, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, জনপ্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করে, তারপর আমরা বলতে পারি যে রাজনৈতিক তত্ত্ব নিয়ে আলোচনা করে থাকে, তারপর প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে থাকে। সুতরাং যে বিজ্ঞান এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বা আমরা বলতে পারি পলিটিক্যাল সায়েন্স। সুতরাং on the basis of that we can easily understood that what actually the political science mean. So আমি আশা করব যে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটা বুঝতে পেরেছো। রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায়, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে সেটা তোমরা অবগত হয়েছো, তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি নিয়ে আলোচনাতে, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বা নেচার ও পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে আলোচনাতে। দেখো, প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান সত্যিকার অর্থে সেটার তার জন্মলগ্ন থেকে আজকে সময় পর্যন্ত সেটা কিভাবে কোন বিষয়গুলোকে তার এখতিয়ারে স্থান দিয়েছে এবং কোন বিষয়গুলোকে কিভাবে সে আলোচনা করে বা তার যে বিবর্তন, সেই বিবর্তন বা বিভিন্ন সময়ে যে পরিবর্তনগুলো এসছে সেই পরিবর্তনগুলো কিন্তু তার এই প্রকৃতির মধ্যে চলে আসবে। দেখো, আমরা জানি এই রাষ্ট্রবিজ্ঞানের জন্ম আমরা জানি যে প্রাচীন গ্রীসে হয়েছিল এবং সেই গ্রীসে যে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন তার মধ্যে আমরা যে সমস্ত পণ্ডিত ব্যক্তিদের নাম উল্লেখ করতে পারি তার মধ্যে সোক্রেটিস আছেন, প্লেটো আছেন, এরিস্টটল আছেন। আমরা জানি তাদের নাম শুনেছি, পড়ে এসছিও। তারা মূলত একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রগতি বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত আলোচনা করার ক্ষেত্রে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তো দেখো, সোক্রেটিসের কথা বললাম, প্লেটোর কথা বললাম, এরিস্টটলের কথা বললাম। তারা প্রত্যেকের মতো করে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন। কিন্তু আলোচনা করলেও যে বিষয়টা আমাদের বোঝার বিষয় সেটা হচ্ছে তারা প্রত্যেকেই রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাকেই স্থান দিয়েছেন। মানে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে সেটাই তারা বারবার জোর দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন। এবং দেখো, এটাতে আরেকটা বিষয় আছে যে রাষ্ট্র এবং সরকার এই দুটোকেও তিনি রাষ্ট্রের পাশাপাশি সরকারের উপরও তারা কিন্তু জোর দিয়েছেন। এরিস্টটলও যেমন রাষ্ট্র এবং সরকার দুটোকেই জোর দিয়েছেন, বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র এবং সরকারকে নিয়ে আলোচনা করে। সুতরাং প্রাচীন গ্রীসে এই রাষ্ট্রবিজ্ঞানের জন্ম হলেও সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটলের হাত ধরে মূলত এর যাত্রা শুরু হয় এবং তারা তাদের আলোচনাকে মানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে রাষ্ট্রকেন্দ্রিক করেই রেখেছিলেন। তার মানে দাঁড়াচ্ছে কি যে তাদের মতে যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রের যে কর্ম সেই বা রাষ্ট্রের যে কাঠামো সেটা সম্পর্কে আলোচনা রাষ্ট্রের যে কার্যাবলী বা রাষ্ট্রের যে কাঠামো সেগুলো সম্পর্কে আলোচনা করার পাশাপাশি আরেকটা বিষয়ের উপর জোর দিয়েছেন যে রাষ্ট্রের উৎপত্তি এবং বিকাশ কী রকমের হবে, কিভাবে হবে সেটা সম্পর্কিত আলোচনা। তার মানে সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল প্রাচীন গ্রীসে গ্রিক দার্শনিক হিসেবে তারা পরিচিত। তারা রাষ্ট্রবিজ্ঞান বলতে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাকে বলেছেন এবং
এটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে তারা মূলত বোঝানোর চেষ্টা করেছেন যে রাষ্ট্রের কার্যকলাপ, রাষ্ট্রের কাঠামো সম্পর্কিত আলোচনা করার পাশাপাশি রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্র নামক যে প্রতিষ্ঠান সেটার উৎপত্তি এবং সেটার বিকাশ কিভাবে হয় সেটা সম্পর্কিত আলোচনা মূলত রাষ্ট্রবিজ্ঞানে করা হয়ে থাকে বা রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। তো এটা থেকে আমরা কি বুঝলাম যে প্রাচীন গ্রিসে মূলত রাষ্ট্র এবং সরকারকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা সীমাবদ্ধ ছিল। আমি আশা করছি যে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল বারবার এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে এটাকে কি বলে যে রাষ্ট্র এবং সরকার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মূল কেন্দ্রীয় বিষয় এবং এটার উৎপত্তি এবং বিকাশ কিভাবে হবে, কেমন হবে সেটা সম্পর্কিত আলোচনা হচ্ছে মূলত রাষ্ট্রবিজ্ঞান। তারপর আমরা যেটা দেখি যে পরবর্তীকালে দেখা গেছে কি যে প্লেটো, অ্যারিস্টটল যে রাষ্ট্রকেন্দ্রিক যে আলোচনা সেটাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বা আধুনিক সময় পরবর্তীকালে দেখা গেছে যে তারা সেটাকে মান্যতা দেননি। মান্যতা দেননি মানে হচ্ছে যে পুরোপুরি মান্যতা দেননি মানে হচ্ছে যে তারা সেটাকে আরেকটু এক্সটেনশন করেছেন। যেমন তারা শুধুমাত্র রাষ্ট্র এবং সরকারকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে সেটা কিন্তু বলেননি। তারা বলেছেন পাশাপাশি রাষ্ট্র এবং সরকারের পাশাপাশি মানুষের রাজনৈতিক জীবনের সাথে যুক্ত, অঙ্গাঙ্গিভাবে যুক্ত বা রাজনৈতিক জীবনের সাথে যুক্ত যতগুলো বিষয় আছে সেই বিষয়গুলো নিয়েও চর্চা করে রাষ্ট্রবিজ্ঞান। পাশাপাশি তারা এটা বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষের রাজনৈতিক জীবনের সাথে ক্ষমতার একটা অঙ্গাঙ্গিভাবে ক্ষমতার একটা সম্পর্ক আছে এবং সেটাকে তারা খুব বিশেষভাবে জোর দিয়েছেন যে ক্ষমতাকেন্দ্রিক আলোচনা রাজনীতির যেমন একটা কেন্দ্রীয় বিষয় তেমনি রাষ্ট্রবিজ্ঞানের একটা কেন্দ্রীয় বিষয়। সুতরাং আমরা এতটুকু বলবো যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল বলার পাশাপাশি আজকের মানে তার পরবর্তী পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞানীরা এই সমস্ত বিষয়গুলো শুধুমাত্র রাষ্ট্র এবং সরকারের আলোচনাতেই সীমাবদ্ধ রাখেননি। বলেছেন কি যে রাষ্ট্র এবং সরকারের পাশাপাশি মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক জীবনের সাথে যুক্ত প্রত্যেকটা বিষয় মূলত রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, রাষ্ট্রবিজ্ঞানের মূল কেন্দ্রীয় বিষয়। প্রকৃতি সম্পর্কে আরো কিছু আলোচনা আছে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। আমি তোমাদের নেক্সট পার্টে প্রকৃতি সম্পর্কে আরো কিছু আলোচনা করব। তারপর আমি পরিধি যেটা বলেছিলাম, বিষয়বস্তু বা পরিধি স্কোপ সেটা সম্পর্কে আলোচনা করব। তাই এখানে আমি শেষ করছি। নেক্সট পার্টে প্রকৃতি যেটা নেচার সম্পর্কিত যে নেক্সট যে অংশটা বাকি যে অংশ আছে সেই অংশ সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।